হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই পড়াশোনা করছো বাড়িতে। তো আমরা আজকে ষষ্ঠ শ্রেণীতে যে 6 নম্বর চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, বল এবং শক্তির যে প্রাথমিক ধারণা আমরা লাভ করছি। তো আগের ক্লাসে আমরা বল সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো লাভ করেছি, যে বল যে বিষয়টা আমরা দেখতে পাই না তাকে কি করে পরিমাপ করে থাকছি, কিংবা ওই বলটা যদি প্রযুক্ত হয়ে থাকে কি কি ঘটনাগুলো ঘটায় সেটা আমরা দেখেছি। এবং এই যে বিভিন্ন প্রকার বল এই মহাবিশ্বে নিয়ে, এই মহাবিশ্বটা প্রধানত 4টা প্রকার বলের উপর নির্ভর করেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেই 4টা প্রধান বল সম্পর্কে আমরা জেনেছি এবং বলগুলো কিভাবে কার্যকর হচ্ছে কোনো জায়গায় সেটার উপর ভিত্তি করে আমরা বলকে আবার দুভাগে ভাগও করেছি। তো আজকের ক্লাসে আমরা যেটা জানবো হচ্ছে বিষয়টা যে শক্তির ধারণা। এবং আজকের ক্লাসের তাহলে মূল বিষয় হচ্ছে যে শক্তি সম্পর্কে আমরা ধারণাটা লাভ করার চেষ্টা করব, প্রকারভেদগুলো জানার চেষ্টা করব, কি কি প্রকারের শক্তি হয়ে থাকে, আর ওই শক্তির রূপান্তর জিনিসটা নিয়ে আমরা আলোচনাটা করব। তো বল যেমন ভাবে অদৃশ্য জিনিস, তাকে দেখা যাচ্ছে না, তার ফলটাকে আমরা পরিমাপ করে বলে থাকি বলটা ওখানে আছে, এবং বলটাকেও সেই তার ফলের উপর ভিত্তি করে পরিমাপ করে থাকি। ঠিক একই রকম ভাবে শক্তিটাকেও কিন্তু আমরা দেখতে পাই না, শক্তির ফলে যেগুলো কাজ করার যে সামর্থ্য তাকেই বলা হচ্ছে, কাজ যদি করতে হচ্ছে বা করতে পারছে কোনো জায়গায়, কোনো বিষয়টা, কোনো যন্ত্রটা, কোনো মানুষটা, তবেই বলবো যে তার মধ্যে শক্তি রয়েছে। তাহলে এই শক্তির ধারণাটা আমরা প্রকৃতপক্ষে লাভ করব কার্যের ধারণা থেকে। কার্যের ধারণা অর্থাৎ সে কাজ করতে পারছে কিনা, তার সামর্থ্য আর রয়েছে কিনা। তো যেমনভাবে তোমরা ছেলেরা সবাই ফুটবল খেলতে চলে গেছিলে মাঠের মধ্যে, ধরো এই 2 ঘন্টা খেলে চলে এলে, এই যে ক্লাসে তারপরে এসে যখন বসবে দেখবে পড়ার আর যেন ইচ্ছা নেই, শক্তি নেই, বই তুলতেও ক্ষমতা নেই, অর্থাৎ কার্য করার ক্ষমতা তোমরা হারিয়ে ফেলেছো। তো সেই জন্য হচ্ছে কি, অর্থাৎ তোমাদের শক্তি হারিয়ে গেছে। তো এই শক্তি যখনই হারিয়ে যাবে তখন কিন্তু মানুষের বিভিন্ন যে বুদ্ধির, যে মস্তিষ্কের যে কার্যকারিতা কিন্তু কমে যাবে। তো সেই জন্য তোমরা যারা পড়াশোনা করছো সবসময় শক্তিকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ শক্তিকে তোমরা যদি বাঁচিয়ে রাখতে পারো, তোমাদের শরীরের শক্তিকে, তাহলে কিন্তু তোমরা দীর্ঘস্থায়ীভাবে কাজটা করতে পারবে। তো শক্তির ধারণাটা আমরা বলছি যে কার্য করার সামর্থ্যের উপর ভিত্তি করে আমরা তাকে বলছি যে ওখানে শক্তি আছে না নেই। তো আমরা যখন উঁচু ক্লাসে উঠবো, কার্য জিনিসটা কি, কার্যকে আমরা বলের সঙ্গে এবং স্মরণের সঙ্গে একটা সম্পর্ক আমরা পাবো। কার্য কখন হচ্ছে, আমরা বল প্রয়োগ করলাম এবং কিছুটা তার স্মরণও ঘটলো, এই দুটোর গুণফলের দ্বারা আমরা স্মরণ আর বলের গুণফল দ্বারা কিন্তু কার্যটা মাপ করে থাকি। অর্থাৎ কি, কোনো একটা জায়গায় আমি বল দিলাম, বল দেওয়ার ফলে ওইখানে যে যার উপর বল প্রয়োগ করলাম ওর কিছুটা সরে গেল, তাহলে সেখানেই কিন্তু আমরা বলবো যে ওর কার্য কিছু হয়েছে। এবং এই কার্য করার যার সামর্থ্য রয়েছে তার শক্তি রয়েছে, অর্থাৎ কার্য যা শক্তিটা, অর্থাৎ শক্তি আমরা ব্যয় করে মানে কি কার্য করছি, কার্য মানে কি আবার বল গুণিতক স্মরণ। তো সেই জন্য হচ্ছে কি, কার্যেরও এককগুলো যাই হবে শক্তিরও এককগুলো তাই হবে। আবার আমরা কার্যের এককগুলো আমরা জানবো কি এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে কিন্তু আমরা জানবো জুল, আর সিজিএস পদ্ধতিতে শক্তির একক জানবো আর্গ। ঠিক একই রকম কার্যেরও একক হচ্ছে জুল, এরও একক হচ্ছে আর্গ, আর্গ। তো এই যে কার্য সমান আমরা যেটা জেনেছিলাম বল, আর স্মরণ মানে একটা কতটা স্মরণ মাপ করতে হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি বলের সিজিএস পদ্ধতির একক বসাই নিউটন, আর স্মরণের এসআই পদ্ধতির একক বসাই যে মিটার, তাহলে নিউটন আর মিটার গুণ হলে যে কার্যটা হয়ে থাকে তাকে বলা হয় জুল। ঠিক একই রকম ভাবে কার্যের বা শক্তির যে একক আর্গ বলে বলছি, সেই শক্তিটা তাকে আমরা কি করে নির্ণয় করে থাকি, যদি বলের সিজিএস পদ্ধতির একক আমরা ডাইন বসাই এবং স্মরণের সিজিএস পদ্ধতির একক যদি সেন্টিমিটার বসাই, তাহলে আর্গ সমান হচ্ছে ডাইন ইন্টু সেন্টিমিটার, অর্থাৎ 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটারকে বলা হচ্ছে 1 আর্গ, 1 নিউটন ইন্টু 1 মিটারকে বলা হচ্ছে 1 জুল। বোঝা গেছে? এইটাই হচ্ছে আমরা জুলের সংজ্ঞা কিংবা আর্গের সংজ্ঞাগুলোতে আমরা জানবো। তবে এখানে তোমাদের এই সংজ্ঞাগুলো নেই, তোমরা চাইলেও বুঝে মনে রাখতে পারো। অর্থাৎ কোনো বস্তুর উপর আমি ধরো 1 নিউটন বল প্রয়োগ করলে যদি ওটা 1 মিটার সরে চলে আসে, এটা 1 মিটার সরে চলে এলো, তাহলে যে কাজটা আমি করলাম সেটাকে বলা হচ্ছে 1 জুল কার্য আমি করেছি।
আবার যদি আমি বলি এক ডাইন বল প্রয়োগ করার ফলে 1 গ্রাম কোনো বস্তুটা 1 সেন্টিমিটার সরে এলো, তাহলে এই এক ডাইন বল প্রয়োগ করার ফলে যদি 1 সেন্টিমিটার সরে আসে, যে কার্যটা এখানে হয়েছে সেটাকে বলা হচ্ছে এক আর্ক কার্য, এক আর্ক কার্য। আর এটা হচ্ছে 1 জুল কার্য, যে কার্যটা হলো 1 জুল কার্য। তো সে যাই হোক, কার্যের একক, জুলের একক সম্পর্কে শক্তির ধারণাটা তোমরা শুধু লাভ করলে, যে কার্য করার সামর্থ্যকেই বলা হচ্ছে শক্তি। তো এখন শক্তি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। শক্তি যেটাকে আমরা যখন বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন প্রকারের শক্তি আমরা জানবো, সেই শক্তি কিন্তু 8 প্রকারের হয়ে গেছে। 8 প্রকারের শক্তি। তাহলে শক্তির প্রকার ভেদে চলে আসছি। শক্তি ক প্রকারের? 8 প্রকার। 8 প্রকারের মোট শক্তি রয়েছে। বিভিন্ন জায়গায় যে শক্তিগুলো পেয়ে থাকি তাদের মধ্যে 1 নম্বর শক্তি আমরা বলছি কি যান্ত্রিক শক্তি। কোনো জায়গায় যন্ত্র সে যখন স্থির অবস্থায় থাকুক কিংবা গতিশীল অবস্থায় থাকুক, সেই সময় সে কিন্তু কিছু কার্য করার সামর্থ্য পায়, তাকেই বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি এইটা নিয়ে আমাদের আজকের আলোচনাটা একটু ডিটেলস করব, যে প্রকারভেদটা আগে জেনে নিই। তাহলে শক্তি যে 8 প্রকার, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যান্ত্রিক শক্তি, দ্বিতীয় হচ্ছে কি তাপ শক্তি, তৃতীয় হচ্ছে কি আলোক শক্তি, চতুর্থ হচ্ছে কি ধরো তড়িৎ শক্তি, তারপরে হচ্ছে কি শব্দ শক্তি, তারপরে চৌম্বক শক্তি, তারপরে রাসায়নিক শক্তি, তারপরে ধরো বলছি পারমাণবিক। তাহলে ক প্রকার হলো? 1 2 3 4 5 6 7 8। এই বিভিন্ন প্রকার, অর্থাৎ বিভিন্ন শাখায় যখন বিজ্ঞানের অগ্রগতি ঘটবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন প্রকার শাখাতে বিভিন্ন প্রকার শক্তি সম্পর্কে জানব। যেমন যান্ত্রিক শক্তিটা কি জিনিস? যেখানে কোনো বস্তু স্থির বা গতিশীল এই অবস্থায় থাকার সময় তার যে কার্য করার সামর্থ্য থাকে, সেইটাকেই বলা হচ্ছে তার যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি অর্থাৎ কি? সেটা স্থির অবস্থায় থাকে বা কোনো একটা বিশেষ অবস্থানে থাকার জন্য তার যে শক্তি জন্মায় তাকে বলা হচ্ছে স্থিতি শক্তি। এই স্থিতি শক্তি। আর একটা হচ্ছে এই গতি শক্তি। কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকলে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মে, এই যে স্থিতি শক্তি ও গতি শক্তিকে একযোগে আমরা বলে থাকি যান্ত্রিক শক্তি। এছাড়াও তো তোমরা জানতে পারছো যে তাপ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, এদের কিছু না কিছু জায়গায় কার্য করার সামর্থ্য রয়েছে, সেই জন্য এরা একটা শক্তি। তো আমরা এর পরে যখন শক্তির রূপান্তর পড়বো, জানবো যে সমস্ত প্রকার শক্তি কিন্তু অবশেষে তাপ শক্তিতে সবসময় রূপান্তরিত হয়ে যায়। তো সে যাই হোক, আমরা আজকের এই শক্তির ধারণাতে আমরা যে যান্ত্রিক শক্তিটা, অর্থাৎ তার যে দুটো ভাগ রয়েছে স্থিতিশক্তি এবং গতিশক্তি, এই বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তাহলে স্থির অবস্থায় থাকা কিংবা কোনো বিশেষ অবস্থায় আকার আকৃতিতে থাকার জন্য কোনো বস্তুতে যে কার্য করার সামর্থ্য জন্য, সেটাকেই বলা হচ্ছে স্থিতিশক্তি। একটা উদাহরণ দিয়ে বলবো। একটা ধরো এই যে পাথরটা আমরা নিলাম, এই পাথরটা আমার মাথাতে আমি টাচ করে রেখেছি, আমার কি কিছু হচ্ছে? তাহলে এটাতে এর কিন্তু স্থির অবস্থায় থাকছে কোনো, আগে প্রথমে আমরা তার গতিশক্তিটা আলোচনা করি। প্রথমে আমরা গতিশক্তিটা আলোচনা করছি। ধরো এই পাথরটাকে আমরা রেখেছি স্থির অবস্থায়, আমরা রেখেছি মাথার উপর, মাথার কিছু হচ্ছে না, কিন্তু কিছু দূর উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, তাহলে পাথরের একটা গতি, কিংবা কোনো এক পাথরকে নিয়ে কেউ যদি আমার মাথায় গতিতে ধাক্কা দেয়, তাহলে মাথাটা আমার চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। তাহলে এটা একটা হচ্ছে গতিতে থাকার জন্য তার কার্য করার কিছু ক্ষমতা জন্মে গেছে, সেটাকেই বলা হচ্ছে তার গতিশক্তি। এই গতিশক্তির উদাহরণগুলো কি? অর্থাৎ কোনো বস্তু যখন গতিতে থাকে, সেই গতিতে থাকার জন্য তার কিছু কার্য করার সামর্থ্য থাকে, সেটাকেই বলা হচ্ছে তার গতিশক্তি। এই বিভিন্ন প্রকার গতিশক্তির উদাহরণ, এই যে বায়ু প্রবাহিত হচ্ছে, কিংবা এই যে হাতুড়িটা আমরা কোনো একটা জায়গায়, যে পাথরটা বললাম, কোনো একটা রেখে হাঁড়ির উপর ফেলে দেবে, তাহলে ওই যে গতিটা অর্জন করলো, হাঁড়িটা ভেঙে চৌচির হয়ে যাবে। কিংবা পাথরটা নিয়ে আমি কারোর দিকে ছুঁড়ে দিলাম, কোনো একটা মাটির জিনিসের দিকে, মাটির হাঁড়িটা ছুঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিংবা আমরা যদি একটা পেরেককে পোতার জন্য একটা হাতুড়ি দিয়ে, আমরা ধরো এটা হাতুড়ি দিয়ে আঘাত এইভাবে টাচ করে রাখি, পাথর পেরেকটা কি ঢুকে যাবে? কিন্তু জোর করে নিয়ে এসে যখন ধাক্কা দেবো, পেরেকটা ঢুকে যাবে। অর্থাৎ এই গতির জন্য ও কিন্তু কার্য করার সামর্থ্য পেয়ে গেছে। এইটা আবার যখন ফুটবল আমরা খেলি, ফুটবলে কি পা দিয়ে এখন টাচ করে রাখলে কি ফুটবল চলে যাবে নাকি? আমাদের পা দিয়ে পাটাকে গতিশীল করাতে হবে, গতিশীল করালেই ফুটবলে ধাক্কা দিলে ফুটবলটা কিন্তু আবার এগিয়ে যাবে, সে তার কার্য করার সামর্থ্য জন্মে যাবে, সে হয়তো গোলবারে গিয়ে ঢুকে যাবে।
তাহলে এইভাবে গতির জন্য কিন্তু কার্য করার সামর্থ্য হচ্ছে। আরও অনেক উদাহরণ আমরা দেখতে পাবো। এই যে বাতাস বইছে, জোরে জোরে বাতাস বইছে, তাহলে বাতাসের এই যে গতির জন্য আমরা দেখি যে ঘরের চালা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, অ্যাডভেস্টার আমাদের স্কুলে তো উড়িয়ে নিয়ে চলে গেছে। তাহলে এক্ষেত্রে ওই গতির জন্য সে কিছু কাজ করে দিয়ে চলে গেল। কিংবা পালতোলা নৌকা, যদি আমরা একটু আগে, এখন দেখা যায় না, পালতোলা নৌকাতে কিন্তু বাতাস লাগলে সে কিন্তু নৌকাটা এমনিতেই চলতে শুরু করে। তাহলে এক্ষেত্রে গতিটাকে কাজে লাগানো হচ্ছে, তাহলে কিছু শক্তি রয়েছে, কার্য করার ক্ষমতা রয়েছে। এইগুলো সবই হচ্ছে গতি শক্তির যে বিভিন্ন উদাহরণ। সেই গতি শক্তির উদাহরণগুলো দেওয়ার পর তাহলে সংজ্ঞাটা কি হবে গতিশক্তির? না, কোনো বস্তু গতিতে থাকলে তার যে কার্য করার সামর্থ্য জন্মায় সেটাকে বলা হবে তার গতিশক্তি। আর স্থিতিশক্তি কাকে বলবো? কোনো বস্তুকে আমরা যখন কোনো বিশেষ আকৃতি প্রদান করে দেব, কিংবা কোনো বিশেষ অবস্থানে নিয়ে যাব, তার মধ্যে কিন্তু কাজ করার সামর্থ্য জন্মে যাবে। যেমন ভাবে আমরা একটা স্প্রিং, তাকে কি করলাম, সংকুচিত করে 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 দিলাম, দিলে কি হবে, স্প্রিংটার মধ্যে কিন্তু কার্য করার এখন ক্ষমতা জন্মে গেছে। এই স্প্রিংটাকে নিয়ে এখানে একটা যদি বল রেখে ছেড়ে দিতে, বলটাকে ছিটকে পাঠিয়ে দিবে, তাহলে ওই বলটাকে একটা রেখে দিলে বলকে ও গতিতে করার এর ক্ষমতা জন্মে গেছে। কিংবা আমরা যদি একটা পাথরকে পৃথিবী থেকে উপরের দিকে নিয়ে গিয়ে এরকম ধরে রাখি, তাহলে ওর ভিতরে বিশেষ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ওর মধ্যে কিন্তু কার্য করার সামর্থ্য জন্মে গেছে। ওই পাথরটাকে ছেড়ে দিলে এখন সে তার কার্য করতে পারবে, নিচে এখানে গর্ত করে দিতে পারবে, ধরো বা জলের পাথরটা ফেললে গর্ত করে দিতে পারে। কিংবা জলকে নিয়ে যদি উপর থেকে আমি ঢালি, উপর থেকে ঢালি, যত বেশি জোরে ঢালবো দেখবো যত উঁচু থেকে তত নিচের দিকে গর্ত করে দেবে, অর্থাৎ ও কার্য করার সামর্থ্য পেয়ে গেছে। তাহলে স্থিতিশক্তি কাকে বলা হচ্ছে? কোনো বস্তুর তার আকার, আকৃতি বা অবস্থানের জন্য, কিংবা এই যে তীর ধনুক, আমরা এই যে একটা ধনুক তৈরি করলাম, একটা তীরকে ওই ধনুকের মধ্যে দিয়ে পাঠিয়ে যদি আমি একটু পিছনের দিকে প্রসারিত করে টেনে ছেড়ে দিই, তখন ও কিন্তু তীরটা কিন্তু এগিয়ে চলে যাবে। তাহলে এই বিশেষ আকৃতি প্রদান করে দেওয়ার জন্য, এই যে ধনুকের যে তারটাকে এই বিশেষ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ওর কিন্তু কার্য করার সামর্থ্য জন্মে গেছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে তার স্থিতিশক্তি। তাহলে কোনো বস্তু তার বিভিন্ন আকার, অবস্থান, আকৃতির জন্য তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মে যায়, সেটাকেই বলা হচ্ছে ওর স্থিতিশক্তি। তো এই রকম ভাবে স্থিতির শক্তির সঙ্গে সঙ্গে আজকে আমরা গতিশক্তিটাও জানলাম। এর পরে যেটা আমরা আলোচনাটা করব, এই যে শক্তির রূপান্তর, বিভিন্ন প্রকার শক্তির মধ্যে রূপান্তর, এই রূপান্তরগুলো আমরা বইতে সুন্দর করে একটার পর একটা দেওয়া রয়েছে। এই যে 8 প্রকারের শক্তি আমরা পড়লাম, শক্তি আমরা জানবো যে ধ্বংস হয় না, একটা শক্তি থেকে অন্য শক্তি সে হয়ে যেতে পারে, একেবারে ধ্বংস হয়ে যাবে না। যেমন ভাবে আমরা কতগুলো শক্তির পরিবর্তনের উদাহরণ আমরা বলবো, যেমন বলছি ধরো স্থিতিশক্তি থেকে গতিশক্তি, স্থিতি থেকে গতিশক্তির উদাহরণ। এগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পারবো যে কোনো একটা পাথরকে একটা বিশেষ অবস্থানে নিয়ে চলে গেছে, ওর মধ্যে স্থিতিশক্তি জমা হয়ে গেছে, একে ফেলে দিলে এ কিন্তু ধীরে ধীরে গতিতে পরিণত হয়ে যাবে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরের ঘটনা। কিংবা এই যে তীর ধনুকের কথাটা বলেছিলাম, ওখানে স্থিতিশক্তি দিয়ে ছেড়ে দিলে ওই তীরের মধ্যে গতির অর্জন হয়ে যায়। তাহলে স্থিতিশক্তি থেকে গতিশক্তির বিভিন্ন উদাহরণগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। স্থিতিশক্তি কি? বিভিন্ন আকার, আকৃতি, অবস্থার জন্য কিন্তু তার মধ্যে শক্তি জন্মে আছে। দ্বিতীয় পরিবর্তন একটা আমরা বলতে পারি কি, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। যান্ত্রিক কার্যকরণ, যান্ত্রিক থেকে তাপ। এই যান্ত্রিক শক্তি মানে কি বলতে পারি আমরা? স্থিতিশক্তি আর গতি, এই দুটোকেই আমরা বলতে পারি। ধরো কোনো জায়গায় গতি, আমরা হাত দুটোকে এইভাবে ঘর্ষণ করছি, আমরা গতি দিচ্ছি হাত দুটোর মধ্যে, দেখবো হাতটা গরম হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যান্ত্রিক শক্তি, হাতের সাহায্যে আমরা যে কাজটা করছি, যান্ত্রিক কার্য করছি, সেই যান্ত্রিক কার্যটা কিন্তু এক্ষেত্রে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু এই তাপ শক্তিটা সব শক্তির ক্ষেত্রে কিন্তু পাবে। যে কোনো শক্তি আলটিমেট কিন্তু রূপান্তরিত হয়ে তাপ শক্তিতে কিছু না কিছু সে তাপ শক্তি উৎপন্ন করবেই। তো আবার একটা উদাহরণ আমরা বলছি, যেটা হচ্ছে ধরো যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। এটা কি করে পাবো? ধরো আমরা যে বাজনা বাজাচ্ছি, কিংবা কোনো জায়গায় আমাদের যে স্কুলের ক্লাসটা শেষ হয়ে গেল, বেলে যে আঘাত করলাম একটা হাতুড়ি দিয়ে, আওয়াজ হলো। কিংবা এই যে বাজনা বাজানো হচ্ছে, যখন ঢাক বাজানো হচ্ছে পুজোর সময়, তাহলে সেখানে কাঠি দিয়ে ওখানে আঘাত করছি, যে গতিশক্তি দিচ্ছি, শক্তি প্রদান করছি, গতিশক্তি থেকে ওখানে শব্দ বেরিয়ে আসছে। তো গতিশক্তি থেকে ওখানে হচ্ছে শব্দ শক্তি।
এছাড়া আরো বিভিন্ন প্রকার পরিবর্তনগুলো বইতে পরপর রয়েছে। ধরো বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি, এই যে তড়িৎ শক্তি অর্থাৎ তড়িৎ শক্তি, বিদ্যুৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে আলো, এটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আলো বিদ্যুৎ থাকলে সুইচ দিলে আমরা বাল্বে আলো জ্বলতে দেখি, এখানে কোথায় ঘটে এটা, যে বাল্বে ঘটতে দেখবো, বাল্ব। আবার কি হতে পারে, তড়িৎ শক্তি আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তিকে আমি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছি। সেটার একটা উদাহরণ কি, তড়িৎকে আমি কি করছি যান্ত্রিক শক্তিতে। এই যে আমরা ফ্যান চালাচ্ছি, তড়িৎ পাঠাচ্ছি, ফ্যানটা ঘুরছে, সেটা গতিশীল হচ্ছে, তাহলে এই তড়িৎ শক্তি সেখানে কিন্তু যান্ত্রিক শক্তি হচ্ছে। এটা কোথায় না পাখা, বৈদ্যুতিক পাখা যেখানে ঘুরছে, কোনো হচ্ছে কারেন্টের মেশিন ঘুরছে, কারেন্ট দিলাম, সুইচ দিলাম, মোটরটা ঘুরছে, এই যে ঘুরছে, তাহলে সেখানে সে গতিশীল হচ্ছে, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। আবার রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, রাসায়নিক থেকে তাপ, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। আমি ধরো এই যে চুনের একটা পাত্র নিলাম, একটা পাত্রতে চুন নিয়েছি, চুন, তারপর জল ঢেলে দিলাম, তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে যাবে। চুন, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুনের সংকেত, আর তার সঙ্গে জলের বিক্রিয়া হয়ে কি হবে, এখানে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন। তাহলে এই চুনের বিক্রিয়া আমরা রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির রূপান্তর কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। কিংবা আরো যদি আমরা বলি চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, চৌম্বক শক্তি থেকে যান্ত্রিক, চৌম্বক থেকে যান্ত্রিক, এটাও একটা শক্তি। চৌম্বক, একটা চুম্বক নিয়ে আসবো একটা পেরেকের কাছে, চুম্বক শক্তি কি করবে, লোহাটা পেরেকটাকে গতিশীল করবে, তাহলে ওখানে চুম্বক শক্তি থেকে গতি শক্তিতে অর্জন হচ্ছে, ওই যে পেরেকের মধ্যে চৌম্বক শক্তি থেকে ওটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এই রকম ভাবে বিভিন্ন উদাহরণগুলো বইতে তোমাদের দেওয়া রয়েছে, তোমরা খুব সহজেই করতে পারবে। একটা ছক দেওয়া রয়েছে, তোমরা ওই ছকটাকে নিশ্চয়ই যেগুলো বুঝতে পেরেছো সবগুলো করে ফেলবে, করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমরা করে ফেলেছো, কোনটা পারোনি তোমরা যদি সেটা বলে দাও, তাহলে আমরা কিন্তু বোঝাবো কিভাবে ওখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখন এই যে শক্তি, যে 8 প্রকারের শক্তির কথা বললাম, আর পারমাণবিক শক্তির রূপান্তরটা আমরা এখানে বলতে পারবো না, কারণ পারমাণবিক শক্তি থেকে সাধারণত আমরা জানি যে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়, আবার সেই তড়িৎ শক্তি থেকে বিভিন্ন কাজ লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন যন্ত্র চলছে। পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেখানে পারমাণবিক শক্তিকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হচ্ছে। তো সেই পরিবর্তনটা আমরা এখানে করতে পারবো না, সচরাচর দেখিও না। তো এই শক্তি য প্রকারেরই হোক না কেন, এক শক্তি থেকে যখন অন্য শক্তিতে রূপান্তরিত ঘটে, শক্তি কিন্তু নষ্ট হয়ে যাবে না, সে শক্তি অন্য কোনো শক্তি সে উৎপন্ন করবে। না হলে ওই যে যান্ত্রিক শক্তি থেকে তাপের কথা বললাম, পুরোটা তাপ নাও হয়ে কিছুটা অন্য শক্তিও উৎপন্ন হয়ে যেতে পারে। এই যে যান্ত্রিক শক্তি থেকে শব্দের কথা বললাম, এখানে শব্দের সঙ্গে সঙ্গে তাপও উৎপন্ন হতে পারে। কিংবা তড়িৎ শক্তিতে যে আলোতে উৎপন্ন করলাম, আলোর সঙ্গে সঙ্গে কিছুটা তাপও উৎপন্ন হতে পারে। আমরা দেখব যে শক্তির এই রূপান্তরের সময় প্রতি ক্ষেত্রে কিছু না কিছু তাপ কিন্তু উৎপন্ন হবেই, প্রতি ক্ষেত্রে তাপ থাকবে। তাহলে সেই জন্য বলা হয় সমস্ত শক্তি সর্বশেষে কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো আজকের এই ছোট্ট ক্লাসে তোমরা যেগুলো পড়ালাম নিশ্চয়ই সেগুলো ভালো করে বুঝেছো এবং বইয়ের পড়াগুলোকেও করবে। এর পরের ক্লাসে আমরা হচ্ছে কি এই যে শক্তির উৎস, শক্তির যে সমস্যা, সেইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনাটা করব। শক্তির উৎস, এই বিশ্বে আমাদের শক্তির সমস্ত কিছু উৎস যে সূর্য, সেটা আমরা জানব। আর শক্তির যে শৃঙ্খলটা নিয়েও একটা ক্লাস করব, শক্তি কিভাবে সঞ্চালিত হচ্ছে একটা যে জীবজগৎ থেকে আরেকটা জীবজগৎ, সেটা আমরা এর পরের ক্লাসে আলোচনাটা করব। তোমরা যতটা আজকের পড়ালাম তোমরা বইটাকে ভালো করে পড়বে, কি কি প্রশ্নগুলো হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করবে।